আচ্ছা, প্রথমে আমরা একটা অপশনের সাথে এখানে পরিচিত হব, সেই অপশনটা হচ্ছে পাথফাইন্ডার, যেটা আমরা অলরেডি চিনি। তো আমরা এই পাথফাইন্ডার ছাড়াও যে কিভাবে কাটা যায় সেটা আমরা একটু করে দেখি। প্রথমে আমি এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি যদি এই শেপটা এখানে অল্টার ধরে নিয়ে আসি, শিপ ধরে নিয়ে আসলাম যাতে প্রপোর্শন আকারে আসে, তো আমি এটার কালারটা যদি একটু ডিফারেন্ট দিই তখন আমরা পার্থক্যটা বুঝতে পারবো দুইটা দুই কালারের। ওকে, তো আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এখানে অবজেক্টে যাই, পাথ থেকে আমরা ডিভাইড অবজেক্টস বিলু, এটাতে যখন ক্লিক করি দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু ডিভাইড হয়ে গেল। ওকে, যে এরিয়াটা আমাদের কিস ছিল, সিলেক্ট করা ছিল, ওভারল্যাপ করা ছিল, সেই এরিয়াটাই ডিভাইড হলো। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম এরকম। তো আমাদের এই শেপটা যদি আমরা চাই, যে আমাদের ডিজাইনে কিন্তু এই ধরনের শেপ দরকার হয় মাঝে মধ্যে, তাই না? তো আমরা যদি এটা একটু রাউন্ড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে কয়েকটা শর্টকাট আমি বলে দিই, আপনারা মুখস্থ রাখবেন, ডিরেক্ট মুখস্থ করবেন। দরকার হলে আপনি 1 ঘন্টা বসে এই শর্টকাটগুলো মুখস্থ রাখবেন যাতে আপনার কাজের গতি অনেকটা বেড়ে যায়। যেমন ধরেন এখানে যদি আপনি এই শর্টকাটটা বি, মুভ টুল লাগবে, এটাকে সিলেকশন টুল বলে। ওকে, ইলাস্ট্রেটরের ভাষায় সিলেকশন টুল বি, যেটা ফটোশপে আমরা বি ক্লিক করলে মুভ টুল আসতো, রাইট? এটা কিন্তু ওইরকম মুভ টুলের মতো কাজ করে, আমরা ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, সিলেকশন টুল। ওকে, এরপর তাহলে বি মাথায় রাখবেন, তারপর হচ্ছে এ মাথায় রাখবেন। এ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আপনি এনকোডটা কী করতে পারবেন, মডিফাই করতে পারবেন, এডিট করতে পারবেন, নড়াতে পারবেন। যেমন ধরেন এটা এখানে নিয়ে যাবেন, সেই পরিবর্তন হয়ে যাবে, রাইট? তাহলে এখানে এ মুখস্থ রাখবেন, বি মুখস্থ রাখবেন, আরও একটা শর্টকাট মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে টি। যেমন ধরেন আপনার এখানে লিখতে হচ্ছে, টিতে প্রেস করবেন, টেক্সট টুল আসবে। ওকে, এখন যদি আপনি বি প্রেস করেন আবার বিতে চলে যাবে, টেক্সট টুল থেকে আবার ইয়া করতে হয়। এরপর আরেকটা টুল মুখস্থ রাখবেন এখানে, আই ড্রপারটা, কারণ আপনার কালারটা সবচেয়ে বেশি নিতে হয়। আইতে প্রেস করবেন, আই ড্রপার সিলেক্ট হবে। এই টুলগুলো একটু মুখস্থ রাখবেন। এখানে কিন্তু আপনি মাউসটা নিয়ে আসলে কিন্তু দেখাচ্ছে, রাইট? দেখাচ্ছে না? আর আপনার এই শেপেরটাও লাগে, এমটা শিখে রাখবেন। এম প্রেস করলে আপনার রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট হয়। আপনি যে কোনো একটা টুল সিলেক্ট করে আসেন, এম এ প্রেস করবেন, রেক্টেঙ্গল টুল সিলেক্ট হবে। দেখেন, বুঝতে পারছেন? এই যে টুলগুলা আপনার বেশি প্রয়োজন হয় সেই টুলগুলার শর্টকাটটা শিখে রাখবেন। সহজ কথা, শিখে রাখলে আপনার কাজের গতি অনেকটা বেড়ে যাবে। ওকে, তো আপনি যদি কোনো একটা কিছু এখানে এটাও লাগে, জুম টুলটা জেড প্রেস করলে হয় সেটা, তা আপনি চাইলে জুম করতে পারবেন, ফটোশপে যেভাবে শিখেছিলেন, তাই না? তো আপনি এখানে আবার এই হ্যান্ড টুলটাও লাগে, এইচ। আপনারা যদি এইচ মনে রাখে স্পেস বার ব্যবহার করবেন, স্পেস বার দিয়ে আমরা এটাকে ডকুমেন্টটাকে মুভ করতে পারবো। এগুলো কিন্তু ভেরি বেসিক, ইলাস্ট্রেটরের বলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা তাহলে এখন একটা ব্যাপার শিখলাম, সেটা হচ্ছে কোনো একটা শেপকে যদি আমরা ওভারল্যাপ করে রাখি, তো আমরা এই শেপটাকে সাপোজ আমরা এইটা দিয়ে এই শেপটাকে কী করে দেবো, ডিভাইড করে দেবো। তো আমি উপরেরটাই সিলেক্ট করবো, শুধু সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, পাথে যাব, ডিভাইড অবজেক্ট বিলু। এর অর্থ হচ্ছে এই অবজেক্টের নিচে যে অবজেক্টগুলো আছে ওগুলো ডিভাইড হয়ে যাবে। ওকে, ডিভাইড অবজেক্ট বিলু দিলাম, দেওয়ার পরে দেখেন ওটা কিন্তু চলে গেছে না? এখন দেখেন এখানে কিন্তু ডিভাইড হয়ে গেছে, কারণ এটা ওভারল্যাপ করেছিল। ওকে, বুঝতে পারছেন? তাহলে আমরা ডিভাইডের অপশন অনেকগুলো শিখেছি, এটাও একটা সিস্টেম। এরপরে যদি আমরা আমাদের এরকম কোনো ডিভাইড করতে হয়, সাপোজ আমাদের এই অংশটা একটু বেশি লম্বা হয়েছে, আমরা বা এদিকে একটু কেটে ফেলতে হচ্ছে বা এদিকে একটু কেটে ফেলতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইরেজার টুলটা, এখান থেকে ইরেজার থেকে নাইফ টুলটা ব্যবহার করবো। ওকে, তা আমি নাইফ টুলটা দিয়ে সোজা হয়, এই যে টান দিলাম সোজা হলো, শিপ ধরে টান দিবেন, একদম পারফেক্টলি সোজা হবে। যদি শিপ ধরে না হয়, শিপটার অল্টার ধরবেন, একসাথে ধরবেন, দেখবেন যে সোজা হবে। এগুলো হচ্ছে টুলগুলোকে কন্ট্রোল করার টুল। যেমন ধরেন এখন দেখেন আলাদা, বুঝতে পারলেন তো নাকি বুঝতেছেন না? তাহলে আমি আলাদা করার জন্য দুইটা ট্রিক্স অলরেডি দেখিয়ে দিয়েছি। এরপর অ্যাডভান্স ট্রিকে আমরা চলে আসছি। দেখেন, আমরা যদি এগুলো বাদ দিয়ে দিই, সাপোজ এটা বাদ দিয়ে দিলাম, এখানে এই শেপটা আছে, এই শেপটাকে আমি একটু রাউন্ড করে ফেলবো। রাউন্ড করার জন্য এখানে জাস্ট শেপটা সিলেক্ট করবেন, এখান থেকে যে আইকনগুলো আছে যে কোনো একটা আইকন দিয়ে কী করবেন, এভাবে ড্র্যাগ করবেন, এইভাবে আপনার রাউন্ড হবে। যত বেশি মানে ধরে রাখবেন, এটা বৃত্ত হয়ে যাবে এক সময়। দেখেন আমি বৃত্ত করে ফেললাম। ওকে, আচ্ছা,
এরপর আমি স্টার টুলটা নিলাম। সাপোজ আমি এইদিকে একটা স্টার ড্র করব, যেই স্টারটার মানে আমি ডিভাইড করব, এরকম আমি একটা সাপোজ শেপ তৈরি করবো। আমার শেপটা এরকম হবে। তো আমি স্টারটা আরেকটু ছোট করি যাতে এদিকেও প্রপোর্শন আকারে হয়, এদিকেও যাতে জয়েন করে থাকে, এবং সেটা আরেকটু রোটেট করব। যেহেতু আমার এই এনকোডটা আমি ফিক্স রাখবো, সেক্ষেত্রে আমি রোটেট টুল দিয়ে করতে পারি। রোটেট, এখানে ক্লিক করলাম, তার মানে আমি বেসটা সেট করলাম। এখন আমি এটা রোটেট করলে ওটার উপর ডিপেন্ড করে এটা রোটেট হবে, রাইট? তা আমার দরকার হচ্ছে আমি এতটুকু রাখলাম, ওকে। এখন আমি এটাকে মুভ টুলে ফিরে গেলাম। এখন আমি উইন্ডো থেকে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডার টুলটা এরকম অপশনটা। তো আমি পাথফাইন্ডার টু এই অপশনটা এখানেও রেখে দিতে পারি, চাইলে এটা বাইরে নিয়ে আসতে পারি। আমার প্রয়োজন অনুসারে আমি যেখানে সেখানে এটাকে মুভ করতে পারবো। তো আমি আপাতত এখানে রাখলাম। এখন আমি এখানে যদি সেকেন্ড আরেকটা কালার দিই, ডিফারেন্ট একটা কালার দিই, তখন আমি বুঝতে পারবো আসলে পার্থক্যটা কেমন। এটা হচ্ছে স্টার টুল আর এটা হচ্ছে সার্কেল, যেটা আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে ড্র করে একটু মডিফাই করেছিলাম, ওকে, দ্যাটস ইট। এখন দেখেন আমরা বিতে প্রেস করলাম, মুভ টুলে চলে গেলাম, ঠিক আছে। তো শর্টকাটগুলো একটু মুখস্থ রাখবেন। তো এই টুলগুলো ব্যবহার করার জন্য আপনাকে দুইটা শেপেই সিলেক্ট করতে হয়, ওকে। তো আমি এটা সিলেক্ট, শিপ ধরে এটা সিলেক্ট করব। যদি এখানে একটার বেশি মানে টুল থাকে, মানে ইয়া থাকে, শেপ থাকে, দুইটা থাকে, তিনটা থাকে, চারটা থাকে, সবগুলো আমরা শিপ ধরে করব। আর যদি শিপ ধরে সিলেক্ট করতে আমাদের ঝামেলা লাগে, এভাবে ড্রাগ করে সিলেক্ট করে নেব, ওকে। ড্রাগ করে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে যেই অপশনটা আছে এটা হচ্ছে ডিভাইড। আমরা যদি ডিভাইডে ক্লিক করি, দেখবেন যে আমাদের এই দুইটা শেপ ডিভাইড হয়ে যাবে। তো আমি যদি ডিভাইডে, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি, এরপর আরেকবার দেখাচ্ছি। ডিভাইডে ক্লিক করলাম, এখন আমাদের কি ঘটলো, ডিভাইড হলো। তো আমি একটু জুম করে দেখি, এখানে যে আমরা ডিভাইডের মার্কটা দেখতে পাচ্ছি, ডিভাইড হয়ে গেছে। তো আমরা যদি এটা মুভ করি, সম্পূর্ণটা মুভ হচ্ছে। এর কারণ কি, এটা গ্রুপ হয়ে গেছে। ডিভাইড করার কারণে এটা গ্রুপ হয়ে গেল। তো আমরা রাইট ক্লিক দিয়ে এটা আনগ্রুপ করব। এখন যদি আমরা এটা মুভ করি, এটা একটা, এটা একটা, তাহলে দেখেন আমরা শেপটা কীরকম তৈরি করেছি, বুঝছেন? যেই শেপটা আমাদের ডিজাইনের দরকার, আমরা সেই শেপটা এখন ব্যবহার করব। তো আমরা আরেকটু প্রফেশনাল মানের কীভাবে শেপ তৈরি করা যায়, এভাবে কাটাকাটির মাধ্যমে আমরা দেখি। তো আমি যদি প্রথমে এরকম একটা সার্কেল ড্র করি, এখান থেকে এলিপস টুল দিয়ে আমি ড্র করলাম। করার পরে এখানে আপনারা স্মার্ট গাইডটা একটু অন রাখবেন। ভিউ থেকে স্মার্ট গাইডস, এটা অন রাখার সুবিধাটা পরে বুঝতে পারবেন। আপনারা যদি কোনো একটা কিছু মুভ করেন, সেটার একটা চিহ্ন দেখায়, রাইট? অ্যালাইনমেন্ট ঠিক হলে, সেন্টার হলে, এগুলো দেখায়। তো সেটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো। দেখেন আমি যদি এই শেপটাকে এভাবে ধরে, অল্টার ধরে এখানে ডুপ্লিকেট করি, এই দেখছেন একটা চিহ্ন যে আসছে মাঝখানে, দ্যাট মিনস এটা মানে সেন্টারে আছে। এটা কিসের জন্য আসছে? স্মার্ট গাইড অন রাখার কারণে আসছে। তো আমি এখানে সেন্টারে এটা শিপ ধরে এখানে ছেড়ে দিলাম, তাহলে আমার এখানে দুইটা কি হলো, হ্যাঁ। তো আমি এটার যদি ডিফারেন্ট একটা কালার দিই, এটা কালারটা দিলাম, তাহলে আমি বুঝতে পারতেছি এখন। তো এরপর আমি যদি এইটা ধরে আমি এখানে নিয়ে আসলাম, একদম সেন্টারে নিয়ে বসে দিলাম অল্টার দিয়ে। তো এটার যদি আমি ডিফারেন্ট আরেকটা কালার দিই, তখন আমি বুঝতে পারবো। এখানে আমি আরেকটা কালার, লাইট কালার দিই বা আরেকটা হার্ড কালার দিই, সমস্যা নেই। এখন দেখেন আমাদের বৃত্তগুলো আমি এভাবে বসালাম। এখন যদি আমি এভাবে সিলেক্ট করে এখান থেকে কালারটা নান করে দিই, আর এখানে যদি আমরা স্ট্রোক একটা কালার দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে বৃত্তগুলো এরকমভাবে আছে। মাঝে মধ্যে কিন্তু এই ধরনের শেপ আমাদের ডিজাইনে লাগে, আমরা তৈরি করব, কিভাবে তৈরি করে সেটা দেখতেছি। তো আমরা প্রথমে এই স্ট্রোকটাকে যদি ফিলে নিতে চাই, জাস্ট এই সুইচারে একটা ক্লিক করব। ফিলটা স্ট্রোক হলো, স্ট্রোকটা ফিল হলো, রাইট? মানে কালারটা আমরা এখানে ট্রান্সফার করেছি। এখানে নান ছিল, ফিলে নান ছিল, স্ট্রোকে কালার ছিল। যখন এই চিহ্নতে ক্লিক করব, স্ট্রোকটা নান হবে, ফিলটা কালার হবে, তার মানে কালারটা ট্রান্সফার হলো। এরপর দেখেন আমরা এগুলার ডিফারেন্ট কালার যদি করে দিই বা এক কালারই দিলাম, সমস্যা নেই। এখন আমি যদি ডিভাইডে ক্লিক করি, তাহলে আমাদের সব কিছু কিন্তু ডিভাইড হয়ে গেল, তাই না? এখন কিন্তু আমাদের সব কিছু ডিভাইড হয়ে গেল। তো আমি রাইট ক্লিক দিয়ে যদি এভাবে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে আমি এগুলো যদি একটু মুভ করি, আলাদা করে ফেলি, তাইলে আমি সুন্দর একটা শেপ পেয়ে গেছি, রাইট? সুন্দর একটা আমি এখানে শেপ পেয়ে গেছি। তো আমি এইগুলার কালার যদি ডিফারেন্ট দিই, তাহলে কিন্তু আমি পার্থক্যটা বুঝতে পারবো। সাপোজ আমি এই কালারটা এখানে দিলাম, এখানে যে কালার এটা দিলাম, এখানে যে কালার এটা দিলাম, এখানে যেটা সেটা ওই একই কালারেরই সোয়াচের এই কালারটা দিলাম।
দেখছেন আমরা কত সুন্দর একটা শেপ তৈরি করলাম কাটাকাটির মাধ্যমে, জাস্ট ডিভাইড করলাম। ওকে, এরপরে দেখেন এই ধরনের শেপগুলো কিন্তু আমাদের ডিজাইনে, বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারি। মাঝে মাঝে দরকার হয় যে এখানে আরেকটা শেপ আমরা রোটেট করতে পারি, এগুলো আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করে যেভাবে ব্যবহার করা হয় সেভাবে ব্যবহার করতে পারি। আমাদের ডিজাইনে যেভাবে দরকার হয় আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরেন এটা একটা শেপ তৈরি হলো, তো আমরা যদি এগুলা রোটেট করার মাধ্যমে করি, যেমন ধরেন আমি এখানে এটা ডাবল করেছি, না করিনি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এর মানে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ওটার উপরেই পেস্ট করলাম। এখন যদি আমি এখান থেকে মুভ করি, এখানে কিন্তু একই শেপ একই কালার দুইটা আছে, কারণ আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করেছি, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম। এখন যদি আমি এটাকে রোটেট করতে চাই, উপরেরটাকে সিলেক্ট আছে, রোটেট টুল, এখানে ক্লিক করলাম, এটা বেস সৃষ্টি করলাম, দ্যাট মিনস এটার ভিত্তিতে এটা রোটেট হবে। ওকে, তো আমি যদি এটাকে রোটেট করি, অল্টার দিয়ে যদি আমি এখানে ছেড়ে দিই, আমি কিন্তু আর একটা কপি পেয়ে যাচ্ছি। আমি যদি কন্ট্রোল ডি দিতে থাকি, এটা কিন্তু বারবার রোটেট হয়ে চতুর্দিকে ঘুরে গেল। এখন যদি আমি এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিই, অথবা এখন যদি আমি এই অবস্থায় যদি আবার ডিভাইড করি, ডিভাইড করলাম, ডিভাইড করার পরে আমি আবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে আমি এগুলো ধরে শিপ ধরে ধরতেছি, শিপ ধরে এটা এখানে নিয়ে আসলাম, এখানে আরেকটা আমি সুন্দর শেপ পাচ্ছি। তাহলে আমাদের ডিজাইনের ব্যাপারটা বুঝতে হবে, আমাদের কী টাইপের ডিজাইন লাগবে, কী টাইপের শেপ লাগবে, সেইগুলো একটা শেপের উপর আরেকটা শেপ ওভারল্যাপ করে ডিভাইড করলে কিন্তু আপনি সুন্দর সুন্দর শেপ নিজে পেয়ে যাবেন। আপনার থেকে কোথাও থেকে কপি করে আনতে হবে না, হবে আপনি নিজে তৈরি করতে পারবেন। যেমন ধরেন আপনি এখানে আমি একটা পাতা তৈরি করি, সাপোজ এরকম একটা আমি শেপ তৈরি করলাম, রেক্টেঙ্গেল টুলটা মানে আমি এলিপস টুলটা নিলাম, এইভাবে শীট ধরে না করে জাস্ট নিচের দিকে এরকম ড্রাগ করে আমি একটু লম্বালম্বিভাবে এটা তৈরি করার চেষ্টা করতেছি। এখন আমি এটাকে কীভাবে মডিফাই করি দেখেন, আমি যদি এটা একটা ফুলে রূপান্তর করতে চাই এই শেপটাকে, সেটা কীভাবে করা যায়, প্রথমে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি এতে প্রেস করব। এতে প্রেস করার মানে কি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হবে, সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ক্লিক করলাম, এনকোডটা সিলেক্ট করলাম, করার পরে এরকম আপনি চিহ্ন দেখতে পাবেন। তো এখানে দুইটা শেপ আছে, এখানে কনভার্ট সিলেক্টেড এনকোড পয়েন্টস টু কর্নার, এখানে যদি আমি এটাতে ক্লিক করি, ওটা কিন্তু রাউন্ড যে ছিল এটা কর্নার হয়ে গেল, দেখেন হয়ে গেল না, কর্নার কিন্তু হয়ে গেল, রাইট। এখন আমি যদি এই কর্নারের ভিত্তিতে কিংবা এই শেপের ভিত্তিতে এটাকে রোটেট করে একটা ফুলের মতো আমি শেপ পাবো কীভাবে, আমি যদি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে রোটেট টুল ধরলাম, রোটেট টুল থেকে এখন যদি আমি এভাবে কি করি, রোটেট করি, এটার ভিত্তিতে রোটেট হবে। তো আমি এই রোটেটের মার্কটা এখানে নিয়ে আসলাম ক্লিক করে, এখন আমি রোটেট করি, এইভাবে ধরে অল্টার ধরে ছেড়ে দিলাম, এখানে কিন্তু কপিটা হলো, রাইট। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, তাইলে কিন্তু আমি ফুলের মতো একটা শেপ পাচ্ছি, তাই না। তো এগুলো আরও প্রফেশনালি কীভাবে করা আমি আস্তে আস্তে দেখাবো, আপাতত আমরা বেসিক যেহেতু এত বেশি কিছু দেখাচ্ছি না। তো আমি যদি এখান থেকে এরকম লাইট একটা কালার দিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এরকম। এরপর আমরা এখান থেকে একটা ব্লেন্ডিং মোড আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, সাপোজ আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে না ট্রান্সপারেন্সিতে গেলাম, ট্রান্সপারেন্সি থেকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম। তো মাল্টিপ্লাই যদি করে দিই, আমরা কিন্তু সুন্দর একটা ফুলের শেপ পেয়ে গেলাম, জাস্ট একটা ব্লেন্ডিং মোড চেঞ্জ করেছি। ভিতরের যে ওয়াল ল্যাপিংগুলো আছে এগুলো কিন্তু প্রফেশনালি দেখাচ্ছে। এই ধরনের কিন্তু আমরা মাঝে মাঝে লোগো দেখতে পাই, যেমন ধরেন বিপির লোগোটা এরকম, তাই না, বিপির লোগোটা এরকম না, বিপি নামের একটা লোগো আছে না, ওই যে ইয়ার নেটের যে দুরবস্থা দেখাইতে পারবো না। ওকে, কোনটা, এটা আমাদের রুটেটের প্রবলেম। আমরা রুটেটটা আরো প্রফেশনালি করতে পারবো। আমরা চাইবো যে চতুর্দিকে কয়টা মানে শেপ নিয়ে ওটা ফিল হবে, ওটাও আমরা ডিফাইন করে দিতে পারবো। সাপোজ আমি যদি 10টা শেপ দিয়ে ওটাকে সুন্দর করে সাজাই দিই ঠিকভাবে, একদম প্রত্যেকটা থেকে দূরত্ব 10টা নিয়েই এটা হয়ে যাবে। তা আমরা আপাতত বেসিক দেখতেছি, এগুলো আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। তো আপাতত এটা তো বুঝলাম, মাল্টিপ্লাই। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম। এইটা সাপোজ ট্রান্সপারেন্সি এখানে নেই, প্রথমে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করব,
ক্লিক করার পরে এখানে নর্মাল থাকে, এই যে নর্মাল থেকে আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। একটু দেখবেন এগুলা দিয়ে কোনো কাজ হয় কিনা। এই যে কালার বার্ন দিলেও এরকম হচ্ছে, তো আমরা এগুলা মোডগুলো একটু চেঞ্জ করে দেখবো। স্ক্রিন দিলে এরকম, কালার ডজ দিলে এরকম, ওভারলে দিলে এরকম, সফট লাইট দিলে এরকম। তা আমাদের এক এক সময় এক এক ধরনের ইফেক্ট লাগবে, তো আমরা এগুলো আস্তে আস্তে ইউজ করবো, বুঝছেন। তো আমরা কোনো একটা ফুলের মানে যদি ডিজাইন শেপ আনতে চাই এইভাবে করতে পারি। সাপোজ এই শেপটা আপনি এইভাবে ড্র করলেন, ড্র করার পরে আপনার সাপোজ এখানে এটা সাপোজ আমি একটু রোটেট করে দিলাম, কিংবা এখানে নেট আসছে আমি দেখি ক্যাট আইকন দিই। আমরা তো আইকন ব্যবহার করার সিস্টেম অলরেডি আগে দেখেছি। সাপোজ আমি এটা মানে নেগেটিভ স্পেস দিয়ে আমি কোনো একটা লোগো তৈরি করতে চাচ্ছি, তো আমি এখান থেকে এটা কপি করে ডিরেক্ট নিয়ে গেলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, আমরা রেজাল্টটা ঠিকভাবে পাচ্ছি না, কারণ এটা পিএনজি আছে, অন্য কোনো ইমেজ আছে। এটা নিলাম সাপোজ, এটাও তো পিএনজি, হ্যাঁ এটা ইমেজ আছে। ওকে, আমি এটা নিলাম, নেওয়ার পর এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটাকে ভেক্টর করতে হলে আমরা সেক্ষেত্রে ভেক্টর করার জন্য এখানে সিলেক্ট করব ইমেজ ট্রেস। রেজাল্টটা ঠিকভাবে না পেলে আপনি আর যে প্রোফাইলগুলো আছে ওগুলো ট্রাই করবেন। এক্সপান্ড, এখান থেকে আনগ্রুপ থেকে আপনি এটা নিয়ে যান, বাকি যে অংশটা আছে আপনি ডিলিট করে দেন। ওকে, এখন আপনি এই শেপটা এটা এখানে দিয়ে সাপোজ একটা নেগেটিভ স্পেসের একটা বিড়ালের একটা লোগো তৈরি করবেন আপনি। সাপোজ এটাকে আপনি এখন এইদিকে মুভ করে আছে, তো আপনি চাচ্ছেন যে সেটা এইদিকে মুভ করে থাকবে, এরকম সাপোজ আপনি এখানে দিলেন। আরে দাঁড়ান দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা আনগ্রুপ করে রিমুভ করেছি, তো এটা আমি নিচের দিকে অ্যালাইন করে দিই যাতে মানে এসটা ঠিক থাকে। ওকে, এরপর আমি যদি এই বিড়ালটাকে এই দিকে রোটেট করে দিতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট থেকে প্রিভিউ যদি দেই, তাহলে কিন্তু সেটা এদিকে ঘুরে গেল, রাইট। তো আমরা যদি এখন ওকে দিই, কপি দিলে কিন্তু আরেকটা কপি হবে, আমরা ওকে দিয়ে আপাতত কপির ব্যাপারটা আমি কিছুক্ষণ পরে বুঝাচ্ছি। তো আমরা এরকম দিলাম, এরকম দেওয়ার পর আমরা এদিকে একটু হ্যাঁ না রিফ্লেক্ট করবো না, রিফ্লেক্টটা পরে দেখাবো। হ্যাঁ, তো আমাদের যেখানে ভালো লাগে আসলে আমরা সেভাবে অতটুকু রাখবো আর কি। তো আমরা চাইলে এটাকে আরও বড় করতে পারি, যদি আমাদের একদম টপেও যদি সিলেক্ট থাকে তখন আমরা এদিকের অংশটা বাদ দিয়ে দিব, বিড়ালের শেপটা আমরা পেয়ে যাব। তো আমরা যদি এখন সিলেক্ট করে এখান থেকে আমরা এখন পাথফাইন্ডারটা আছে আমাদের এই যে এখানে, তো আমরা যদি এখানে ডিভাইড করি, সেক্ষেত্রে আমরা এখানে ডিভাইডের যে অংশগুলো আমাদের দরকার নেই সে অংশগুলো আমরা বাদ দিয়ে দিব। তো আমরা যদি এই অংশটাই ডিরেক্ট বাদ দিয়ে দিই, তখন আমরা বিড়ালের শেপটা নেগেটিভ স্পেসের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলেন তো কীভাবে নেগেটিভ স্পেসের লোগো ব্যবহার করে। আমরা নেগেটিভ স্পেস লোগো যদি দেখি আমরা বুঝতে পারবো। সাপোজ এখানে আমরা যদি একটা হ্যামার নিয়ে আসি, হ্যামার তো চিনেন, তো আমরা একটা হ্যামার সাপোজ নিয়ে আসলাম, হ্যামার আইকন লিখলাম এখানে। কিভাবে মানে নেগেটিভ স্পেস দিয়ে আপনারা ডিজাইন দেখছেন কতগুলো আইকন। তো আমি সাপোজ এই হ্যামারের এখান থেকে এটা নিলাম, বা এখান থেকে এটা নিতে পারি, বা এটা নিতে পারি, আমি এটাই নিলাম। তো আমি এটা সাপোজ ডাউনলোড করলাম, আচ্ছা এটা আমাদের অন্য ফরম্যাটে আসছে, তো আমরা আরেকটা নিই। ওকে, আমরা যদি এটা সেভ করি, আমার ডেস্কটপেই নিলাম, আমরা এখান থেকে ডিরেক্ট সরাসরি অ্যাক্সেস করবো যাতে আমাদের খুঁজতে না হয়। সিলেক্ট আছে, আমরা জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই। তো আমরা হ্যামারটা অনেক ছোটো দেখতে পাচ্ছি মেবি, কারণ আমাদের এই সাইজটা অনেক বড়, রাইট। পিএনজি ছিল, পিএনজি আসছে। তো আমরা যদি এটাকে ইমেজ ট্রেস করে দিই, তাহলে কিন্তু আমরা এখানে ইমেজ ট্রেসের রেজাল্টটা পেয়ে যাব। এরপর আমরা এক্সপান্ড করব, এক্সপান্ড করার পরে আমরা এটাকে সাদা অংশগুলো বাদ দিয়ে দিই। তো আমরা হ্যামারের এটা একদম ভেক্টর ফাইলটা পেয়ে গেছি, তাই না। এরপর আমরা কিভাবে এটা ডিজাইনে হ্যাঁ সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা আনগ্রুপ করেছি প্রথমে। ইয়েস, আনগ্রুপ করার পরে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা হ্যামার সাপোজ আমরা অন্য আরেকটা হ্যামার নেই, এটাও ভালো লাগতেছে।
কেন অনেকগুলো হ্যামার আছে, আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন কোনটা আপনাদের বেটার লাগে দেখতে। কপি করার পরে আমি এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেছি। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পরে এটা আমি ভেক্টরে নিয়ে যাব। তো যেহেতু আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, আমি এখান থেকে অন্য কোনো 3 কালার দিলাম, সাপোজ 3 কালার দিলে হ্যাঁ রেজাল্টটা ভালো। তো আমি এটাকে ভেক্টরে নিলাম, রাইট ক্লিক, এটা আনগ্রুপ ডিলিট, ওকে। তো আমি এটাকে সিলেক্ট করে এই কালারে সিলেক্ট করলাম, তাহলে এক কালারের আমি হ্যামারটা পেয়ে গেলাম। এখন যদি আমি এই হ্যামার দিয়ে কোনো একটা লোগো তৈরি করতে চাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে জাস্ট আমি এইরকম করলাম, জাস্ট এভাবে সোজা করলাম, ওকে। রোটেট করে দিলাম। করার পরে আমি যদি একটা এইচ লিখি, আমি এইচটা আরও বড় করব, আরও অনেক বড় করব। এখান থেকে আমাদের অন্য কোনো ফন্ট আমরা সিলেক্ট, মানে এখানে কী কী ফন্ট আমরা ব্যবহার করতে পারি দেখবো। এখানে এই ফন্টটা ব্যবহার করতে পারেন, তারপর এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি। আপাতত এই প্রজেক্টের জন্য আমি এই ফন্টটাকে চুজ করলাম। তো এখানে যদি আমি এই হ্যামারের চিহ্নটা দিতে চাই, সেক্ষেত্রে আমি এই এইচটাকে প্রথমে ভেক্টরে নিতে হবে। তো প্রথমে খেয়াল করেন, কন্ট্রোল শিফট ওতে প্রেস করলাম, এটা আউটলাইন হয়ে গেল। তো আউটলাইন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে, যেমন ধরেন আমাদের এই যে শেপগুলোকে আমাদের ফিল করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কী করে দিলাম, এটাকে ওভারল্যাপ করে দিলাম, ফিল করে দিলাম। এখন কিন্তু এগুলো আলাদা আলাদা আছে, তাই না? তো আমি এইভাবে ধরে এখানে জাস্ট এখান থেকে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়া মানে এটা মার্জ হয়ে গেল, তাই না? এখন যে আমাদের এই যে হ্যামারের শেপটা আছে, আমরা এই শেপটাকে আরেকটু সুন্দর করে সোজা করি, রোটেট করে। এখন যদি আমরা এটাকে নিয়ে এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলাম, এটা আরেকটু আমরা এখানে উপরে নিয়ে গেলাম, যাতে আমরা ওভারল্যাপটা ভালো করে বুঝতে পারি। তো আমাদের এরকম, এরপর যদি আমরা এটাকে ডিভাইড করি, ডিভাইড করলে কিন্তু আমরা মানে এইচের মধ্যে হ্যামারের একটা শেপ পেয়ে যাব। দেখছেন আমরা এইচ তৈরি করেছি, কিন্তু হ্যামারের মতোই লাগতেছে, রাইট? তো এই কনসেপ্টগুলো আপনারা ব্যবহার করে বিভিন্ন ডিজাইন, কোনো হ্যামার কোম্পানি যদি ডিজাইন করেন আর কি, এরকম এইচকে তখন দিবেন, বা তাদের অন্য কোনো বর্ণ হলে হ্যামারের একটা শেপ ওখানে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা আপনারা দেখবেন। এরপর যদি আমরা এটাকে গ্রেডিয়েন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট যদি দিই, তাহলে এটাকে যদি আমরা রেডিয়াল দিই, আর রেডিয়ালটা যদি আমরা আরেকটু মডিফাই করি, দেখছেন, আর আমরা যদি এটা কালারগুলো একটু করি, চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা সোয়াচে যাব। সোয়াচে যাওয়ার পর এখান থেকে এই কালারটা এখানে দিই, এই লাইট কালারটা এখানে দিই, বা এই কালারটা এখানে দিই, দেখছেন? মনে হচ্ছে না মাঝখান থেকে লাইট আসছে? তো আমরা যদি এইটা সবগুলো সিলেক্ট করে এইটা দিলাম, এটা দেওয়ার পর যদি আমরা ভিন্ন কোনো কালার দিই, তখন আমরা পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবো। তো আমরা যদি এইগুলোতে স্ট্রোক দিই সাদা, তখন আমরা পার্থক্যটা আরো ভালো করে বুঝতে পারবো। এদিকে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এখানে কিছু মার্ক আছে, দেখছেন? এখানে একটা চিহ্ন থাকে, চিহ্নটা কই জানি? আচ্ছা, এইখানে ইয়াটা পাওয়া যাচ্ছে না খুঁজে, আমি আরেকটা শেপে দেখাই।
এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, ওকে, তো এইখানে ক্লিক করলাম, এখানে দেখেন চিহ্ন আছে কিছু, এই যে দেখছেন, কে প্রশ্ন করছিলেন? এই যে প্রথমে এটা সিলেক্ট করবেন, তো এখানে যে চিহ্নটা আছে, এখানে যখন মাউস পয়েন্টারটা নেবেন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, ভিতরের দিকে নিয়ে আসবেন ড্র্যাগ করে, ওকে। এই যে এটা যখন সিলেক্ট করবেন লেখাটার উপর, তখন এখানে যখন মাউস পয়েন্টার নেবেন এখানে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসা যাবে। বাইরের দিক থেকে নিচে এরকম আসে না, এই যে বাইরের দিক থেকে নিচে আসলে এরকম ঘুরতে থাকবে। তা আমি যদি ভিতরের দিকে লিখতে যাই সেক্ষেত্রে আমি এটা বড় করতে পারবো, সমস্যা কি? তো এভাবে রাখলাম। তো সাপোজ আমার ভিতরের দিকে বাইরের দিকে যদি নিয়ে একটু বেশি নিতে চাই, সেক্ষেত্রে এটা বড় করে দিলাম, হয়ে গেল। সেটা আমার নিজের কন্ট্রোলের উপর। অনেক সুন্দর একটা ব্যাপার হচ্ছে, আমি যদি কোনো একটা শেপের উপর ক্লিক করি, শেপের কালারটা, স্ট্রোকটা, গ্রেডিয়েন্টটা সবগুলো একসাথে নিয়ে নেয়, এটা কিন্তু ভালো। ইলাস্ট্রেটরের জোস একটা ফিচার, আমার পছন্দ। যেমন ধরেন আমি যখন এটাতে ক্লিক করলাম, কি হলো, কালার আসলো, স্ট্রোক আসলো, সব কিছু কিন্তু এখানে কপি হয়ে গেল, রাইট? এখানে আমি আরেকটা ব্যাপার দেখাই। প্রথমে আমি যদি এখানে একটা অ্যানকর অ্যাড করি, সেক্ষেত্রে এখানে মিডল পয়েন্ট অ্যানকর অ্যাড করে দিলাম। তো আমি এটার ভিত্তিতে এই দুটা মাইনাস করে দেবো। তো মাইনাস ক্লিক করলাম, এটা বাদ দেই, এখানে চলে আসলো, এটা বাদ দিয়ে এখানে চলে আসলো। তো এখানে যে আরেকটা অ্যানকর অ্যাড করে বাইরের দিকে নিয়ে আসতে হবে। তো আমি প্লাস করবো একইভাবে, এখানে সেন্টার, আবার এতে প্রেস করব যাতে আমাদের ডিরেক্ট সিলেকশন হয়, সিলেক্ট হয়, শিপ ধরে এখানে নিয়ে। তো আমি ওই শেপটা কিন্তু পেয়ে গেলাম, রাইট? একটু টেকনিক করে করলাম। আমি তো তখন করেছিলাম একটা স্টারকে ঘুরিয়ে সব অনেকগুলো তৈরি করে, তারপর সেখানে চতুর্দিকের ইয়াগুলো বাদ দিয়ে দিচ্ছিলাম, সেটা একটা ছিল। তো আমি যদি এটাকে এখন রোটেট করি, তো আমি এখানে রোটেট টুলটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রথমে রেগুলারটা একবার দেখেন, রোটেট টুল সিলেক্ট, এটাকে বেস বানাবো, তার মানে এটার ভিত্তিতে এটা রোটেট হবে। ক্লিক করে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখন আমি এটাকে একটু জুম করে নিলাম। এখন যদি আমি এদিকে মুভ করি, এতটুকু সাপোজ মুভ করলাম, অল্টার দিয়ে আমি এটাকে ছেড়ে দিলাম, দ্যাট মিনস এটা এখানে ডুপ্লিকেট হলো। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতেই থাকি, এটা কিন্তু একটা প্যাটার্ন তৈরি করবে। হ্যাঁ, এক জায়গায় একটু ইয়ে আছে, সেটা এখন কারেকশন করা যাবে না, এটার জন্য আলাদা ফিচার আছে, দেখাবো। তো বুঝতে পারলেন এই ব্যাপারটা, পারবেন তো? আমি কিন্তু এই শেপটা এরকমই তৈরি করেছি, এর নিচে আরেকটা গ্রেডিয়েন্ট দিয়ে কালারটা দিয়েছি, তারপর চতুর্দিকে আরেকটা শেপ তৈরি করছি, ওখানে আবার লেখা লিখছি। এখানে কিন্তু অনেক কিছু করা আছে, বুঝছেন? তো আমি প্রসেসটা যদি আরেকবার দেখাই, এটা যদি এরকম তৈরি না করে আমরা অন্য আরেকটা শেপ তৈরি করি, একটা শেপ বারবার হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ভালো না। আমরা ডিফারেন্ট ডিজাইন করবো সবসময়। তো আমরা সাপোজ এই শেপটা তৈরি করলাম, করার পরে আমরা এখানে এটাকে নান করলাম, করার পরে এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই জায়গায় ক্লিক করলাম, করার পরে এখান থেকে এটাকে আমি যদি এটা কি করে দিলাম, এটা এরকম করে দিলাম, করে দেওয়ার পর এখানে আমি সাপোজ এই যে শেপটা আছে, এটা দিয়ে আমি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ ড্র করলাম। করার পরে এটা দিয়ে যদি আমি এদিকে একটু নতুন একটা শেপ তৈরি করার চেষ্টা করি, সাপোজ এরকম, আমি আরেকটু এটা নিচে নিয়ে আসি। তো এটাকে আমি ডিভাইড করে দিব। তো ডিভাইড করার জন্য আমরা তো এখানে শিখেছিলাম পাথফাইন্ডার ইউজ করব। পাথফাইন্ডারটা আমাদের মেবি আছে, হ্যাঁ এখানে আছে। তো আমি আপাতত ডিভাইড করি। তো এখানে ডিভাইডের যে অপশনে আসছি, হ্যাঁ, তো এখানে ডিভাইডের যে অপশনগুলো, এখানে ডিভাইড করলে এটা কিন্তু সবগুলো ডিভাইড হবে, রাইট? তো এখানে আরও অনেকগুলো অপশন আছে। এটা দিলে হচ্ছে মার্জ হবে, আর এটা দিলে হচ্ছে ট্রিম হবে।
তো এখানে যে এটা হচ্ছে ক্রপ ক্লিক করলে দেখেন যেটা ওভারল্যাপ করা ছিল শুধুমাত্র ওই পার্টটাই আছে, বাকি সবগুলো কিন্তু চলে গেল। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম। এরপর এখানে যেটা আছে এটা দিলে ইউনাইট হয়ে গেল, জোড়া লেগে গেল, একদম একত্র হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম। এখানে যেটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কি হলো, মাইনাস ফ্রন্ট। দ্যাট মিনস আপনি ফ্রন্টে যে শেপটা নিয়েছিলেন সেই শেপটাই শুধুমাত্র আপনার আগের শেপ থেকে কেটে নেবে। এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন এগুলো। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম। এরপর এখানে যেটা আছে শুধুমাত্র ওভারল্যাপ করার যে পার্টটা আছে ওটাই থাকবে, বাকি সবগুলাই ডিলিট হয়ে যাবে। ক্লিক করলাম, রাইট? দ্যাট মিনস এটা কি করলো, ওভারল্যাপ করা যে পার্ট, যেই পোর্শনটা ছিল শুধুমাত্র ওটাই আছে, বাকি সব কিছুই কিন্তু চলে গেল। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম। এখানে যেটা আছে শুধুমাত্র ওভারল্যাপ করা যেটা পার্ট ওটাই চলে যাবে, বাকি সবগুলো থাকবে। ক্লিক করলাম, দেখছেন? তাহলে এই যে আমরা প্যাটার্নগুলো, ডিজাইনগুলো তৈরি করতে পারতেছি মূলত পাথফাইন্ডার টুলের ইয়েতে। পাথফাইন্ডার টুলটা অনেক বেশি পাওয়ারফুল একটা টুল। তো আমরা চাইলে এটা নিচের পার্টটা এখন ডিলিট করে দিতে পারবো। এটা ডিলিট করার সিস্টেম অনেকভাবে আছে। তো আমরা চাইলে এটাকে ডিভাইড করে দিতে পারি, অথবা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গিয়ে আমরা এটাকে ডিভাইড করে দিতে পারি। ডিভাইড করলে তারপর আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমরা এখান থেকে আস্তে আস্তে রিমুভ করে দিই। তো আমরা শেপটা এরকম তৈরি করলাম। সাপোজ এই শেপটাকে যদি আমরা এখন রোটেট করি তাহলে কেমন হয় আমরা একবার দেখব। তো সাপোজ আমি এটাকে আরেকটু ছোট করি। তো এখন আমি রোটেট টুলটা নিই, এই যে রোটেট টুল। তা আমি এখানে একটা বেস ক্রিয়েট করি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন আমি চাইলে এগুলোকে রোটেট করতে পারবো। আমি সাপোজ অল্টার দিয়ে এখানে ছেড়ে দিলাম, এটা এখানে একটা শেপ তৈরি করে নিলাম। কন্ট্রোল ডি দিয়ে বারবার দিব, দেখেন আমি একটা ফুলের মতো একটা শেপ তৈরি পেয়ে যাচ্ছে এখানে, জোস একটা শেপ, তাই না? আপনারা আস্তে আস্তে এগুলো এক্সপেরিমেন্ট করবেন নিজেদের, আর আপনাদের তো আরও সেন্স ভালো থাকবে। ফুল টুল এগুলো তো আঁকাআঁকির ব্যাপার, সেই ক্ষেত্রে আপনারা ডিজাইন প্যাটার্ন তৈরি করা অনেক সুন্দর সুন্দর করতে পারবেন। তো আমি এরকম করলাম, দেখলেন তো? এখানে বেশি কিছু করি নেই। দেখেন এরপর আমি এখানে প্রসেসটা যদি আরেকবার রিপিট করি, এখানে আমি যদি এরকম একটা বৃত্ত তৈরি করে দিই, বৃত্ত তৈরি করার পর আমি এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছিলাম, এই গ্রেডিয়েন্টটা যদি দেই, তো এটাকে যদি আমি একদম নিচে পাঠিয়ে দিই, তো এখন নিচে পাঠানোর জন্য কি আবার বলতে হবে সেন্ড টু ব্যাক। তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমরা যদি এইগুলা ধরে, তো আমি এই একটা শেপ ধরেছি, তো আমি চাচ্ছি সবগুলো শেপ একসাথে ধরে ফেলবো। কীভাবে সেটা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে সেম এখানে অ্যাপিয়ারেন্স যদি দেই, ওই অ্যাপিয়ারেন্সের যতগুলো আছে সবগুলোই আমাদের কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। তো আমরা যদি এটাকে সাদা করে দিই, শুধুমাত্র এটাই সাদা হলো। ওকে, বুঝতে পারলেন তো? অথবা আমরা এটাতে অন্য কোনো কালার দিতে এইভাবে একটাও সিলেক্ট করতে পারতাম, অথবা আপনার বুদ্ধি থাকলে তো আপনি এইভাবে ড্রাগ করে সিলেক্ট করে একটাই দরকার নেই এটাই ডিসিলেক্ট করলাম, তাই না? যে যেভাবে পারে, যে যেভাবে ট্রিক খাটাইতে পারে সেটা আপনাদের উপর। ওকে, আমি এভাবে সিলেক্ট করলাম, করার পরে আমি সাপোজ এখানে ডিফারেন্ট একটা কালার দিই, এখানে এই কালারটা দিই, বা এই কালারটা, বা এখানে হার্ড একটা কালার দিই, এটা বেটার লাগতেছে। ওকে, তো আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমি টোটাল প্রসেসটা যদি আরেকবার রিপিট করি, সেক্ষেত্রে আমি এটা কন্ট্রোল সি দিয়েছিলাম, কন্ট্রোল এফ দিয়েছিলাম ফ্রন্টে পেস্ট হওয়ার জন্য। তো আমি এইটাকে ধরে যদি আরেকটা এইভাবে শেপ ড্র করি, নিয়ে যাই, তো এইটাকে আমি সেন্ড টু ব্যাক পাঠিয়ে দিই যাতে এটা পিছনে চলে যায়, এবং এটার যদি একটা ফ্ল্যাট কালার দেই, তাহলে আমরা শেপটা এরকম আসলে তৈরি করেছি, তাই না? তো আমাদের যেহেতু এই শেপটা দরকার আছে, গ্রেডিয়েন্টটা দরকার আছে, সেক্ষেত্রে আমাদের যে একটা বেসের উপর লিখবে, পাতের উপর লিখবে, সেটার জন্য আরেকটা শেপ লাগবে। তো আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে এই শেপটাকে আবার ডুপ্লিকেট করলাম। এখন আমি এটাকে কন্ট্রোল 3 দিয়ে নিয়ে গেলাম, এখানে দেখেন এখন একটা আছে, এতক্ষণ দুইটা ছিল, একটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম। এখন যদি আমি এইটা দিয়ে, যেটা টেক্সট টুলে, টাইপ টুলে থাকে টাইপ অন এ পাথ টুল, এটা সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, আমাদের এই শেপটা কিন্তু ভেনিশ হয়ে যাবে, তাই না? কারণ আমাদের এই শেপের উপরেই লিখবে, এই শেপটা চলে যাবে তখন। তা আমি ক্লিক করে দেখি, চলে গেল না? চলে গেল। তো আমরা একটু দেখবো যে আমাদের পরের যে ইয়েটা ছিল, ভিতরে যে শেপটা ছিল একই কালারে ছিল, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম।
এই কালারগুলো আমরা একটু ডিফারেন্ট দিই বা এই কালারটা একটু ডিফারেন্ট দিই, তখন আমরা বুঝতে পারবো এই কালারটা আমি ডিফারেন্ট দিলাম। ওকে, তো আমি এই পাতের উপরেই লিখবো। তো আমি পাত টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে লিখতে পারবো। তো ঢাকা গ্রাফিক ডিজাইন ব্যাচ 6 2017। সাপোজ আমি এই টেক্সটটা দিলাম, তো এই টেক্সটটাকে আমি এখানে রুটে করার জন্য, মুভ করার জন্য, সাপোজ এটা আমি সেন্টার আনতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এটা একটু বড় করতে পারি। আমি এখানে বড় করলে কিন্তু চলে যাচ্ছে, তাই না? বুঝতে পারতেছেন? অথবা আমাদের এখানে যদি এটা সিলেকশন টুলটা নিই, সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে মুভ করতে পারবো। এরপর আমি যে কপি করে ওখানে রাখছিলাম সেটা যদি আমি পেস্ট করি কন্ট্রোল অল্টার 3 যদি দিই, কিন্তু আমাদের এটা চলে আসলো, রাইট? তো আমরা এই যে এই শেপটা আছে, আমরা এই শেপটাকে একটু যদি বাইরে নিয়ে যাই, তখন আমরা লেখাটা আরেকটু বাইরে দেখতে পাবো, কারণ এটা কি এজে একদম করা ছিল। এখন দেখেন আমাদের এই চিহ্নগুলো চলে আসছে। এখন আমরা এই চিহ্নগুলো দিয়ে লেখাটাকে কন্ট্রোল করতে পারবো, তাই না? তো আমরা যদি এখানে ডাবল ক্লিক দিয়ে লেখাটার কালার চেঞ্জ করতে পারবো, অথবা আমরা যদি এইটা ধরে এইভাবে নিচের দিকে নিয়ে আসি, এখানে চিহ্নটা চেঞ্জ হতে হবে। যদি আমরা চিহ্নটা ধরতে না পারি, সেক্ষেত্রে আমরা এই যে দেখছেন মার্কটা কেমন আসছে, দেখছেন? এখন আমি যদি এটাকে মুভ করি, আমাদের লেখাটা কিন্তু মুভ হচ্ছে, রাইট? দেখেন আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসছি, বুঝতে পারেননি? তো আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এরপর আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলে, এটা চাইলে আমরা এই দিক থেকে মানে নিচের দিকে লেখা হবে এমনও করতে পারবো। তো আমরা সেটা করার জন্য এখান থেকে চিহ্নটা ধরে এই ভিতরের দিকে নিয়ে আসলাম, রাইট? তো আমি ভিতরের দিকে নিয়ে এসে জাস্ট রিলিজ করে দিলাম, রিলিজ করে দিয়ে আমার লেখাটা কিন্তু এখানে চলে আসলো। এরপর আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এটা বিহাইন্ড একটা শেপ আছে। তো আমরা এটাকে একটু বড় করে দিই, যদি বড় করে দিয়ে দেখেন যে আমার লেখাটা এইভাবে শুরু হয়েছে। ওকে, তো সেগুলো আসলে নিজেদের উপর সব কিছু। তো এখানে আমরা এই ডিজাইনটাকে যদি আরেকটু সুন্দর করতে চাই, এখানে সাপোজ আমরা লেখাটার ফন্ট কালার চেঞ্জ করতে হবে। তো আমি ডাবল ক্লিক দিলে কিন্তু এডিট মোডে চলে যাই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, এখানে কালারটা আমি হোয়াইট করে দেবো। বড় করেন, ভ্যালু বসিয়ে দেন এখানে, বুঝতে পারলেন তো? বুঝলেন নাকি বুঝেননি? এখন এই লেখাটা যদি আপনি এদিকেও দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এখন দেখেন যে ওই লেখাটা ওটার উপর আবার ডুপ্লিকেট হলো। তো আমি এখন কি করব, ঠিক একইভাবে এই চিহ্নটা দিয়ে এখানে উপরে নিয়ে যাবো। দেখছেন আমি উপরেও দিতে পারতেছি। এখন এই যে বাইরে নিলাম, একটু আপনি মুভ করে দেখবেন, এই যে আমি চাচ্ছি আসলে এখানে নিয়ে যান, তাই না? এটা আপনি ওই এটা দিয়ে ড্র্যাগ করলে উল্টে যাবে। হ্যাঁ, চিহ্নটা ধরে ড্র্যাগ করলে উল্টে যাবে, দেখছেন? তো আমরা যদি এই যে শেপটা, এটাকে যদি আরেকটু নিচে নিয়ে আসি, তখন আমরা বুঝতে পারবো। তো অথবা আমরা এটাকে একটু স্কেল আউট করে দিই, ভিতরের দিকে যাতে নিয়ে আসে যায়। যেভাবে করা যায় আপনারা করবেন। আমরা এই শেপটাকে মুভ করলে আমাদের সেই হিসাবে কিন্তু এটা মুভ হচ্ছে। তো আমরা যদি এই শেপটা এভাবে মুভ করি, তাহলে কিন্তু আমাদের লেখাটাও মুভ হচ্ছে, দেখছেন? আমাদের কারেকশনের জন্য কিন্তু এভাবে এগুলাই যথেষ্ট। এই যে আমরা এগুলো আর একটু স্কেল আউট স্কেল ইন করতে পারি, দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে। তো আমরা চাইলে এখানে আরেকটা শেপ দিতে পারবো। সাপোজ আমরা যদি এটাতে একটা স্ট্রোক দিতে চাই, আমাদের ডিজাইন কীভাবে সুন্দর করা যায় সেটা সেন্স আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমি কন্ট্রোল সি দিলাম, এই দিয়ে এখানে কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে আমি যদি এটাতে পাতে গেলাম, অফসেট পাতে যদি যাই, তো আমি এখানে যদি একটু ভিতরের দিকে এটা নিয়ে আসি, তো ভিতরের দিকে আনতে গেলে অবশ্যই আমাদের মাইনাস করতে হবে। মাইনাস করে আমি ভিতরের দিকে একটা শেপ স্ট্রোক দেওয়ার চেষ্টা করতেছি, রাইট? তো আমি সাপোজ এতটুকু পর্যন্ত আনলাম। এরকম করে আনার কারণ হচ্ছে চতুর্দিকে যাতে সমানভাবে আসে, রাইট? তো আমি সেই কারণে অফসেট দিয়ে এনেছি। তো এখন আমি এখান থেকে স্ট্রোকটা সাপোজ আমি সাদা দিলাম, সাদা দেওয়ার কারণে এরকম হলো। তো আমি যদি এটাতে শুধুমাত্র স্ট্রোকটাই রাখি, ফিলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি স্ট্রোকটা দেখতে পাচ্ছি। তো আমাদের স্ট্রোকটা খুবই কম, তাই না? তো আমাদের স্ট্রোকের যদি এটা বাড়াই, তখন আমরা বুঝতে পারবো।
এখন দেখেন আমাদের ডিজাইনটা আগের চেয়ে কিছুটা বেটার। তো আমরা যদি এই স্ট্রোকটাকে একটু মডিফাই করতে যাই নিজেদের মতো করে, স্ট্রোকে ক্লিক করব, এখান থেকে আমরা সাপোজ ড্যাশে ক্লিক করব, তখন দেখেন আমরা কিন্তু আরেকটা সুন্দর ইফেক্ট পেয়েছি, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন এগুলো? তো আমরা চাইলে এগুলোকে আরও নিজের মতো করে মডিফাই করতে পারবো। তো আমরা স্ট্রোকের এখানে একবার ক্লিক করব, এখানে সাপোজ 12 আছে, আমরা এগুলো বাড়িয়ে দেখব, দেখেন যে স্পেস বাড়তেছে। তো এখানে আরও অনেক কিছু আছে, তো আমরা এটা বাড়িয়ে দেখব, এটা বাড়ালে কমালে কেমন হয় আমরা দেখব। তারপর এখানে ড্যাশ যেটা আছে, ড্যাশটা বাড়ালে কমালে কেমন হয়, ইফেক্টগুলো কিন্তু সুন্দর সুন্দর আসছে, দেখছেন? এক একটা এক এক রকম ডিজাইন দেখেন, খেয়াল করতেছেন এগুলা? এই যে কালারটা, আমরা যদি এই কালারটা একটু ডিপ কালার দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনের সাথে একদম ম্যাচ হয়ে যাবে। দেখেন আমরা একটা বেস তৈরি করব। ও ভিডিও পসিবল। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে গাইডটা দেওয়া আছে। তো আমরা মানে আমাদের ওই বর্ণগুলো কতটুকু হোয়াইট রাখবো সেটা আমরা এখানে ডিফাইন করে দেবো। সাপোজ আমি এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর্যন্ত রাখলাম, তার মানে আমার ওই একটা লেটার 4 ঘরের মধ্যেই সীমাবদ্ধ হবে। ওকে, তো এইগুলা দেওয়ার পর আমি এইগুলা Ctrl 2 দিয়ে লক করে দিই, ঠিক আছে? Ctrl 2। এরপর আমাদের এখান থেকে তো আমরা বুঝতে পারবো, আমরা যদি কোনো একটা এর জন্য এরকম একটা এরিয়া নিই তাহলে আমাদের এটা এর বাইরে যাবে না। ওকে, তাহলে আমরা একটা বর্ণের দূরত্বগুলো পরে ঠিক করতে পারবো, তাই না? তো আমি বিটা যদি এখানে দিই বা একটু দূরে নিয়েও দিই কোনো প্রবলেম নেই, বাট আমার এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যেই যাতে এ বি কভার হয়। তা আমরা এইগুলো কীভাবে তৈরি করবো সেটা নিজেদের উপর। এখানে আমি কিছু আপনাদেরকে ট্রিক শিখিয়ে দিই, এ বি কীভাবে তৈরি করবেন। সাপোজ আপনি এ তৈরি করবেন, তো এ যদি তৈরি করতে যান, এখানে আমি পেন টুলটা নিলাম। যাদের ফ্রি হ্যান্ডিং ভালো, পেন টুলের ক্যাপাসিটি ভালো, তারা কি করবেন, সাপোজ এটা এখান থেকে শুরু করবেন, এখানে দিলেন, এখানে দিলেন, এখানে দিলেন, এখানে আপনার কিন্তু গ্রিড অনুযায়ী যাচ্ছে, দেখছেন? স্ন্যাপ টু গ্রিড এটা দেওয়া আছে। তো আমরা এটা অফ করে দিব, আমাদের স্ন্যাপ টু গ্রিড যদি প্রবলেম হয়, দেখছেন স্ন্যাপ টু গ্রিড দিলে কিন্তু আমাদের গ্রিড বরাবর যাচ্ছে। তো আমরা এইখানে এটার ভিত্তিতে এখানে দিলাম, এখানে দিয়ে এটা এখানে শেষ করলাম। ওকে, তাহলে আমাদের এটা একটা কভার হলো। এরপর আমরা ভিতরে আরেকটা এরিয়া তৈরি করতে হবে যাতে এর ভিতরের পার্টটা দেখা যায়। সেক্ষেত্রে আমরা একটু উপরে নিই, এটা 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 এটা, এরপর আমরা এটা ডিফারেন্ট একটা কালার দিই, তখন আমরা এখানে আরেকটা কালার দিই, তখন দেখবো যে আমরা এ কিন্তু তৈরি করে ফেলেছি। আমরা যে নিচে যে শেপ ওটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ওই এরিয়ার মধ্যে একটা এ কিন্তু তৈরি করছি, তাই না? তো এটা এই ডিজাইনটা এক একজনের এক এক রকম হবে। হ্যাঁ, একা বাঁকা যদি হয়, এখানে যদি আমার মনে হচ্ছে যে আমার এই শেপটা আর একটু উপরে নেওয়া দরকার, সেক্ষেত্রে আমি এই শেপটা উপরে নিলাম। বাঁকা হবে না তো, কারণ আমি তো এখানে গ্রিড ধরে করেছি। এই যে এখানে এ দেখছেন, এখান থেকে শুরু হয়ে এই কর্নারে, এখান থেকে শুরু হয়ে এই কর্নারে, এখানে একটা বাদ দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা বিয়ের জন্য এই পার্টটা, এই পাশের জন্য এ একটা গ্রিডের বক্স রাখবেন, বাকিগুলোতে রাউন্ড করবেন। তো রাউন্ড করার জন্য এটা ডিফারেন্টভাবে করবেন, আপনারা অনেকভাবে করা যায়। তো এখানে এটাকে আমি এইটা পার্টটা বাদ দিতে গেলে সেক্ষেত্রে আমাদের ওই পাথফাইন্ডারের ব্যবহার করতে হবে। এখানে সিলেক্ট করলাম পাথফাইন্ডারে, এখানে ক্লিক করার পরে রাইট ক্লিক, এখান থেকে এটা বাদ দিয়ে দেবো। আমাদের এটা কিন্তু কালি হয়ে গেল। এখানে আমরা তৈরি করলাম নিজেদের একটা বর্ণ, আমরা তৈরি করলাম, নিজেই ডিজাইন করেছি। ওকে, এখন এই যে এটা তৈরি করলাম, আমরা এই এটাকে আরও বিভিন্ন স্টাইল দিতে পারবো চাইলে। সাপোজ আমি যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার জন্য এ প্রেস করব, করার পরে আমি যদি এই অ্যানকোডটা এবং এই অ্যানকোডটা শিপ ধরে সিলেক্ট করি, এটাকে যদি একটু রোটেট করে দিই, তাহলে কিন্তু আমার এটা স্বতন্ত্র একটা ডিফারেন্ট একটা এ আমরা তৈরি করলাম। কোনো একটা বর্ণের সাথে মিলবে না, কারণ এটা আপনি নিজে তৈরি করছেন। ওকে।